আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। হঠাৎ পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। দুপুরে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পিআর নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাজ ও সম্প্রীতি নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। অভিযোগ করে তিনি বলেন, ৭১-এর চেতনাকে ভুলিয়ে নতুন প্রজন্মের সামনে নতুন আইডেন্টিটিকে আনার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি। বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা, যেটা সোল, এই সোলটা কিন্তু ১৯৭১ সালে আমরা যে সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক, আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই। এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরই ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিয়ে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক দেশ গড়ার পক্ষেই মানুষ রায় দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বেআইনি সমাবেশ সহ মারাত্মক অস্ত্র নিয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭ বছর আগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস সহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজ আব্বাস ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ৮-১০ হাজার নেতাকর্মী মিছিল শোডাউন করে নয়াপল্টনে ত্রাসের রাজত্ব কায়েম করে। জোবায়ের প্রধানের রিপোর্ট। মামলার এজাহারে বলা হয়, সরকারি ডাবল কেবিন পিকআপ পুড়িয়ে ৬০ লাখ টাকার ক্ষতি করা হয়। সরকারি কাজে বাধা দিয়ে অতর্কিত পুলিশকে আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আসামিদের নিক্ষেপিত ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করানোর কথাও বলা হয় এজাহারে। নাশকতার এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিনের দায়ের করা মামলায় মির্জা আব্বাস, আফরোজ আব্বাস এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১৬৭ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার বিচারক সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। মহানগর দায়রা জজ তখন আজকে থেকে কাল পরবর্তী তারিখ পর্যন্ত এভাবে ৫ বছর তারিখ থেকে তারিখ জামিন বর্ধিত করেছেন। জনাব মির্জা আব্বাস দিনের পর দিন অসুস্থ হয়ে আদালতে এসেছেন, আদালতে এসে অসুস্থ হয়েছেন, এখান থেকে হাসপাতালে গিয়েছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান। জজ সাহেবদের মনের অবস্থা ভালো হয়েছে, সাহস হয়েছে। এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে, আরও স্বাভাবিক হবে, আরও গতিশীল হবে। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান রেখেছেন তারা। রোববার
রাতভর জাতীয় শহীদ মিনারে অবস্থানের পর সকাল থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। তামজিদ সুমনের রিপোর্ট। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে পাঠদান বন্ধ রয়েছে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে। রোববার বিকেলে এই কর্মবিরতির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালাবেন বলে জানান তারা। আমরা 4 সদস্য, মাসে আমাকে 500 টাকা দেওয়া হয়। বাধ্য হয়ে সন্তান ছেলেমেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না এবং বছরের কোরবানি ঈদ আসে, সেখানে শিক্ষক সমাজ আমরা স্বাবলম্বীভাবে সমাজের সাথে কোরবানি দিতে পারি না। 500 টাকা বাড়ি ভাড়া আর 1000 1500, এটা কি হয়? আমাদের 20% প্রজ্ঞাপন দিয়ে দিলে আমার কাজ হচ্ছে শ্রেণীকক্ষে, আমার রাস্তায় পড়ে থাকা, কেন্দ্রীয় শহীদ মিনার থাকা, এটা আমার কাজ না। রোববার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে দাবি করে জোটের সদস্য সচিব বলেন, সরকারের দেয়া আশ্বাস অনুযায়ী অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা এখান থেকে যাব না এবং আমরা কিছু কর্মসূচি হাতে নেব। মাস্টু সচিবালয়, মাস্টু যমুনা এবং শাহবাগে অবস্থান করা, এই জাতীয় আমাদের পরিকল্পনা হাতে আছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ছাড়াও শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে 5% থেকে বাড়িয়ে মেডিকেল ভাতা 15% উন্নীত করা এবং সকল কর্মচারীদের উৎসব ভাতা বেতনের 75% প্রদান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য পুলিশ ওই অংশে ব্যারিকেড বসিয়েছে। শিক্ষার্থীরা বলেন, সরকার 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনও কোনো অধ্যাদেশ জারি হয়নি। সেজন্য শিক্ষার্থীদের দাবি হচ্ছে আজই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ জারি করা হোক, না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ঢাকার সরকারি 7 কলেজ নিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন এক জটিল সমীকরণের মধ্যে পড়েছে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের দুটি অংশে তারা ভাগ হয়ে গেছেন। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি চূড়ান্ত বাস্তবায়নের জন্য যে তাগাদা দেওয়া বা যে আন্দোলন করা, আজকে যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন তাদের একটি পক্ষ এবং আরেকটি পক্ষ রয়েছে, তারা চাচ্ছে না যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেই কাঠামোর মধ্যে দিয়েই এই বিশ্ববিদ্যালয়টি গঠন হোক। অর্থাৎ কলেজগুলো যাতে স্বতন্ত্র রেখে কিভাবে বিশ্ববিদ্যালয় করা যায় সেটি নিয়ে যাতে এই সরকার চিন্তা করে, সেই একটি পক্ষ শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সংশ্লিষ্ট মহলকে আসলে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করছেন এখন যারা এখানে আন্দোলন করছেন। সকাল 11টার দিকে শিক্ষা ভবনের সামনে এসে তারা এখানে বিক্ষোভ করছেন এবং যে ব্যস্ততম যে একটি সড়ক অর্থাৎ শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যাওয়ার যে পথ সেটি কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ। সাধারণ মানুষ যারা এদিক দিয়ে চলাচল করেন তারাও ভোগান্তির মধ্যে পড়েছেন। বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের বক্তব্য স্পষ্ট যে কেন টালবাহানা করা হচ্ছে, অর্থাৎ যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি কেন চূড়ান্ত অধ্যাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারা এখানে প্রভাব বিস্তার করছেন সেই বিষয়গুলো কি তারা জোর দিয়েছেন। কোনোভাবেই কোনো মহল থেকে যাতে চাপ না আসে, তারাও বলছেন যে তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক কোনো বার্তা না আসে এই চূড়ান্ত অধ্যাদেশের বিষয়ে, তা সেটি না জানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। হাজিদের কাছ থেকে নেওয়া 990টি ট্রাভেল এজেন্সির খরচ না করা প্রায় 38 কোটি টাকা ফেরত পাওয়া গেছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহ কম হজযাত্রীদের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা বিড়ম্বনার শিকার হন।
এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন, একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন। ওই হাজি সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই। এরকম একটা মধ্যস্বত্ব ভোগী শ্রেণী গড়ে ওঠার কারণে ওই সরকারি পর্যায়ে হাজি কম। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার প্রেক্ষিতে গণভোট সহ নানা ইস্যুতে কথা বলেছেন জামাত নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত আছেন। বৈঠকে জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন জামাত নেতারা। এছাড়া নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উপর জোর দেওয়া হবে বৈঠকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ রাত 10:30 পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারে চাকসু নির্বাচন 5টি অনুষদের 60টি গোপন ভোট কক্ষে অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচনে 26 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন। আগামী 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি। আগামী 16 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। এই নবীন বরণকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। একসাথে প্রায় 4000 ভোটারকে কাছে পাওয়ার সব প্রার্থী ভিড় করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। সেখানে প্রার্থীদের ভোট চেয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু হচ্ছে আজ। এই সভা চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই বার্ষিক সভা শুরু হতে যাচ্ছে। এদিকে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্য হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে IMF বলেছে চলমান মন্দা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কঠোর ও সাহসী কর্মসূচি নিতে হবে। বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় অংশ নিচ্ছে। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।